আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পুতিনকে হত্যার চেষ্টা নাকি সাজানো নাটক? পশ্চিম তীরের শরণার্থী শিবিরে ২৫ ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, সৌদিতে ৩৫৬ মৃত্যুদণ্ড কার্যকর। ট্রু প্রমিস, কেন এবং কিভাবে ইসরায়েলের উপর এত বড় হামলা চালালো ইরান? নববর্ষের বার্তায় রাশিয়ার সঙ্গে অপরাজেয় জোটের প্রশংসা কিমের। আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ক্রেমলিনের আকাশে ড্রোন বিস্ফোরণের সেই নাটকীয় দৃশ্য এখনও বিশ্ববাসীর মনে এক রহস্য হয়ে আছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় বইছে এবং অনেকেই প্রশ্ন তুলছেন যে এটি কি আসলেই পুতিনকে হত্যার চেষ্টা ছিল নাকি রাশিয়ার পক্ষ থেকে সাজানো কোনো নাটক। ঘটনার পর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যমগুলো একে সরাসরি ইউক্রেনের পক্ষ থেকে একটি সুপরিকল্পিত হামলা হিসেবে দাবি করে আসছে, যেখানে তারা বলছে যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করেই এই ড্রোন পাঠানো হয়েছিল। যদিও মস্কো আগে থেকেই জানে যে পুতিন সবসময় ক্রেমলিনে অবস্থান করেন না এবং তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সেখানে সাধারণ কোনো ড্রোন পৌঁছানো প্রায় অসম্ভব। অন্যদিকে পশ্চিমা বিশ্বের অনেক প্রতিরক্ষা বিশ্লেষক এবং সামরিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বা সাজানোর নাটক হিসেবে দেখছেন, কারণ তাদের মতে রাশিয়ার মতো একটি শক্তিশালী দেশ, যার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা, তাদের নাকের ডগায় এভাবে ড্রোন পৌঁছে যাওয়া এবং ঠিক ক্রেমলিনের গম্বুজের ওপর গিয়ে বিস্ফোরিত হওয়াটা বেশ অবিশ্বাস্য ঠেকে। এবং এটি সম্ভবত যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অভ্যন্তরীণ জনমতকে পুতিনের পক্ষে আরও সুসংহত করতে এবং ইউক্রেনের ওপর বড় কোনো পাল্টা আক্রমণের যৌক্তিকতা তৈরি করতেই করা হয়ে থাকতে পারে। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এটি কি মনে হয়। এটি কি আসলেই কোনো সামরিক দুর্বলতা নাকি এর পেছনে অন্য কোনো বড় রাজনৈতিক চাল লুকিয়ে আছে? কারণ এই ধরনের ঘটনা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে, যা আমরা ইতিহাস থেকে বারবার দেখে আসছি। এছাড়া ইউক্রেন সরকার শুরু থেকেই এই ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে এবং তারা বলছে যে তারা কেবল তাদের নিজেদের ভূখণ্ড রক্ষার জন্যই লড়াই করছে এবং পুতিনকে হত্যা করা তাদের লক্ষ্য নয়, বরং তাদের মূল লক্ষ্য হল দখলকৃত অঞ্চল উদ্ধার করা। এই পুরো বিষয়টিতে গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন রিপোর্ট যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যায় যে ড্রোন দুটির গতিপথ এবং বিস্ফোরণের সময় অত্যন্ত সুনির্দিষ্ট ছিল, যা সাধারণ কোনো ড্রোন দিয়ে সম্ভব নয়, বরং উচ্চ প্রযুক্তির কোনো সরঞ্জামের প্রয়োজন ছিল, যা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে। এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের নিয়মিত আপডেট দেব, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমাদের আরও তথ্যবহুল খবর নিয়ে আসতে উৎসাহিত করে। এই ঘটনার প্রেক্ষিতে রাশিয়ার পারমাণবিক হুমকি এবং পাল্টাপাল্টি হুঁশিয়ারি পুরো অঞ্চলকে এক চরম উত্তেজনার দিকে ঠেলে দিয়েছে, যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে এবং সবাই তাকিয়ে আছে পরবর্তী পরিস্থিতির দিকে। পশ্চিম তীরের জেনিন এবং তুলকারম শরণার্থী শিবিরের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে, যেখানে ইসরায়েলি বাহিনী একের পর এক বুলডোজার দিয়ে সাধারণ মানুষের মাথা গোজার ঠাঁই গুড়িয়ে দিচ্ছে এবং অন্তত ২৫টি বহুতল ভবন ও স্থাপনা মাটির সাথে মিশিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে, যা স্থানীয়দের জীবনকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এই ধ্বংসযজ্ঞের ফলে শত শত মানুষ এখন গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে এবং মানবাধিকার সংস্থাগুলো এই কাজকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে, কারণ কোনো যুদ্ধের দোহাই দিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি এভাবে ধ্বংস করা মানবিকতার পরিপন্থী এবং এর ফলে ওই অঞ্চলে চরম অস্থিরতা তৈরি হচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বক্তব্যে বলছে যে তারা সেখানে কেবল জঙ্গিদের ঘাঁটি এবং গোপন আস্তানাগুলো লক্ষ্য করে এই অভিযান চালাচ্ছে, যাতে ওই এলাকা থেকে কোনো ধরনের নিরাপত্তা হুমকি তৈরি না হয়। কিন্তু মাঠ পর্যায়ের চিত্র বলছে ভিন্ন কথা, কারণ সেখানে স্কুল, হাসপাতাল এবং সাধারণ মানুষের বাসভবনগুলো এই ধ্বংসলীলার হাত থেকে রেহাই পাচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন ইউরোপীয় দেশ গভীর উদ্বেগ প্রকাশ করলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি এবং ফিলিস্তিনি পরিবারগুলো তাদের দীর্ঘদিনের তিল তিল করে গড়া স্বপ্নগুলোকে চোখের সামনে ভেঙে যেতে দেখছে, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।
আমরা যদি এই সংকটের গভীরতা বুঝতে চাই তবে আমাদের দেখতে হবে কিভাবে দশকের পর দশক ধরে এই শরণার্থী শিবিরগুলোতে মানুষ মানবেতর জীবনযাপন করছে এবং প্রতিটি ছোট ছোট অভিযানের পর তাদের জীবন আরও কঠিন হয়ে পড়ছে, যা পুরো বিশ্ববাসীর জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা আমাদের এই নিউজ দেখছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়ে আপনাদের মতামত জানাতে এবং ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে, যাতে সবাই এই বাস্তবতা সম্পর্কে জানতে পারে এবং বিশ্ব বিবেক জাগ্রত হয়। এই ধরনের অভিযান কেবল অবকাঠামোই ধ্বংস করছে না, বরং এটি তরুণ প্রজন্মের মনে এক ধরনের ক্ষোভ এবং হতাশার জন্ম দিচ্ছে, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সংঘাতের বীজ বপন করতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাই এই সংকট নিরসনে একটি স্থায়ী রাজনৈতিক সমাধান প্রয়োজন, যা কেবল আলাপ আলোচনার মাধ্যমেই সম্ভব। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করছে তাতে শান্তির সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে এবং সাধারণ মানুষই এর চরম মূল্য দিচ্ছে। সৌদি আরবে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি এবং কঠোর আইনি ব্যবস্থার ফলে সম্প্রতি ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, কারণ দেশটি তাদের সমাজ থেকে মাদক নির্মূলে এক অভূতপূর্ব এবং কঠোর অবস্থান নিয়েছে, যা বিশ্বজুড়ে বিতর্কের পাশাপাশি অনেক প্রশংসা ও সমালোচনার শিকার হচ্ছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা মাদক পাচারকারী এবং এই সিন্ডিকেটের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করবে না, কারণ মাদক কেবল একটি অপরাধ নয়, বরং এটি পুরো দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে এবং জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। এই বিশাল সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করার অর্থ হল সৌদি সরকার মাদকের অবৈধ বাণিজ্য বন্ধে কতটা মরিয়া, এবং তারা প্রমাণ করতে চায় যে দেশের আইন অমান্য করলে তার পরিণাম হবে ভয়াবহ, যা ভবিষ্যতে এই ধরনের অপরাধে জড়িত হতে অন্যদের নিরুৎসাহিত করবে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো এই বিপুল সংখ্যক মৃত্যুদণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে শাস্তির ধরন আরও মানবিক হওয়া উচিত, কিন্তু সৌদি প্রশাসন তাদের দেশের সার্বভৌমত্ব এবং আইনি কাঠামোর উপর ভিত্তি করেই এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছে, যেখানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। আপনারা কি মনে করেন যে মাদক দমনে এই ধরনের কঠোর সাজা কি কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে, নাকি এর বিকল্প কোনো উপায়ে সমাজ সংস্কার করা সম্ভব? তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনাদের মতামতের মাধ্যমে আমরা জনমতের প্রতিফলন দেখতে পাই। সৌদি আরবে মাদক পাচারের হার গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল এবং প্রতিবেশী দেশগুলো থেকে বিভিন্ন কৌশলে মাদকের চালান প্রবেশের খবর পাওয়া যাচ্ছিল, যা রোধ করতেই এই বিশেষ অভিযান চালানো হচ্ছে, যেখানে শত শত অপরাধীকে আটক করে বিচারের মুখোমুখি করা হয়েছে। এই অভিযানের ফলে সৌদি আরবের অভ্যন্তরে মাদকের সহজলভ্যতা কমেছে বলে অনেক প্রতিবেদনে উঠে এসেছে, কিন্তু এর মানবিক দিক নিয়ে বিতর্ক থামছে না, যা আন্তর্জাতিক সম্পর্ক এবং মানবাধিকার আলোচনার টেবিলে একটি নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি অংশ হল দেশকে অপরাধমুক্ত এবং স্থিতিশীল রাখা, এবং সেই লক্ষ্যের দিকেই এই কঠোর পদক্ষেপগুলো এগিয়ে যাচ্ছে, যা সৌদি আরবের অভ্যন্তরীণ রাজনীতির এক শক্তিশালী প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, এবং নিয়মিত বিশ্ব সংবাদের বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ইরান যখন তাদের দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের ওপর ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি নামক বিশাল এক ড্রোন ও মিসাইল হামলা চালাল, তখন পুরো বিশ্বের নজর ছিল মধ্যপ্রাচ্যের দিকে, এবং এটি ছিল গত কয়েক দশকের মধ্যে ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলি ভূখণ্ডের সবচেয়ে বড় ধরনের কোনো সামরিক আক্রমণ। এই হামলার পেছনে মূল কারণ হিসেবে ইরান দাবি করেছে যে সিরিয়ার দামেস্কে তাদের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে, এবং তারা দেখাতে চেয়েছে যে তাদের সামরিক সক্ষমতা কেবল কথার কথা নয়, বরং তারা যে কোনো মুহূর্তে বড় ধরনের আঘাত হানতে সক্ষম। এই অভিযানে ইরান শত শত আত্মঘাতী ড্রোন এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে, যা ইসরায়েলের অত্যাধুনিক আয়রন ডোম এবং অ্যারো ডিফেন্স সিস্টেমকে এক চরম পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। যদিও ইসরায়েল এবং তাদের মিত্র দেশগুলো দাবি করেছে যে তারা অধিকাংশ ড্রোন এবং মিসাইল আকাশে থাকতেই ধ্বংস করতে সক্ষম হয়েছে, তবে এই হামলার সবচেয়ে বড় দিকটি হল ইরানের কৌশলগত বার্তা, কারণ তারা প্রমাণ করেছে যে তারা চাইলে সরাসরি ইসরায়েলের ভেতরে প্রবেশ করতে পারে, এবং এর ফলে ওই অঞ্চলের সামরিক সমীকরণ পুরোপুরি বদলে গেছে, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। অনেকেই প্রশ্ন করছেন যে ইরান কেন এত বড় ঝুঁকি নিল, যেখানে ইসরায়েল এবং আমেরিকার পাল্টা হামলার ভয় ছিল। কিন্তু ইরান সম্ভবত একটি শক্তির ভারসাম্য তৈরি করতে চেয়েছে, যাতে ভবিষ্যতে তাদের কোনো স্থাপনায় আঘাত করার আগে যে কেউ 10 বার চিন্তা করে।
এই উত্তেজনা কি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি এটি কেবল একটি সীমিত সময়ের সংঘর্ষ, তা নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে। তবে এক কথা সত্য যে ট্রু প্রমিস অপারেশনটি ছিল ইরানের সামরিক ইতিহাসের একটি মাইল ফলক, যা তাদের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। আপনারা আমাদের চ্যানেলে এই যুদ্ধের প্রভাব এবং এর অর্থনৈতিক ক্ষতি নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন, তাই সেগুলো দেখতে ভুলবেন না। এবং আজকের এই ইরানের হামলা নিয়ে আপনাদের বিশ্লেষণ কি তা আমাদের জানান। তেলের বাজারে এই সংঘাতের এক বিশাল প্রভাব পড়েছে এবং বিশ্ব অর্থনীতির অস্থিরতা বেড়ে গেছে, যা আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলতে পারে, কারণ মধ্যপ্রাচ্য হল বিশ্বের জ্বালানি সরবরাহের প্রাণকেন্দ্র। এই পরিস্থিতির ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং নতুন কোনো বড় খবর আসামাত্রই আপনাদের কাছে পৌঁছে দেব। তাই আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি পছন্দ হলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার নববর্ষের ভাষণে রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ককে একটি অপরাজেয় জোট হিসেবে আখ্যায়িত করেছেন, যা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শক্তিশালী কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। কারণ পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার মুখে এই দুই দেশ এখন একে অপরের খুব কাছাকাছি চলে এসেছে। কিম জং উন স্পষ্টভাবে বলেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্ব এখন এক নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে সামরিক সহযোগিতা থেকে শুরু করে মহাকাশ গবেষণা এবং অর্থনৈতিক উন্নয়নের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, যা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান-প্রদান এবং উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে অস্ত্র সহায়তার যে অভিযোগ উঠেছে, তা যদি সত্যি হয় তবে বিশ্ব রাজনীতির মেরুকরণ আরও স্পষ্ট হয়ে উঠবে এবং একটি শক্তিশালী এশীয় ব্লক তৈরির সম্ভাবনা দেখা দেবে। কিম জং উন তার ভাষণে পারমাণবিক অস্ত্রাগার আরও শক্তিশালী করার অঙ্গীকারও করেছেন এবং তিনি মনে করেন যে রাশিয়ার মতো একটি পরাশক্তির সমর্থন থাকলে তারা যে কোনো ধরনের বৈরী পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম হবে, যা কিমকে অভ্যন্তরীণভাবে আরও শক্তিশালী করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে রাশিয়ার আধুনিক প্রযুক্তি এবং উত্তর কোরিয়ার বিশাল জনবল ও সামরিক উৎপাদনের সক্ষমতা মিলে বিশ্ব ব্যবস্থার জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং এর ফলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। আপনারা যারা এই আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তনগুলো অনুসরণ করেন, তারা অবশ্যই জানাবেন যে রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার এই জোট কি আসলেই অপরাজেয়, নাকি এটি কেবল একটি সাময়িক স্বার্থের সম্পর্ক যা সময়ের সাথে বদলে যেতে পারে। নববর্ষের এই বার্তায় কেবল জোটের প্রশংসাই ছিল না, বরং এটি ছিল সরাসরি পশ্চিমা শক্তির প্রতি একটি হুমকি এবং কিম জং উন বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার নিজের পথে অটল থাকবেন এবং কোনো ধরনের চাপের মুখে নতি স্বীকার করবেন না। আমাদের এই চ্যানেলে আমরা সবসময় নিরপেক্ষভাবে তথ্য উপস্থাপন করি এবং আপনাদের সঠিক তথ্য দিতে কাজ করে যাই। তাই আমাদের এই নিউজগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন। আগামী দিনগুলোতে মস্কো এবং পিয়ংইয়াংয়ের মধ্যে আরও উচ্চ পর্যায়ের বৈঠক এবং সামরিক মহড়ার সম্ভাবনা রয়েছে, যা পুরো বিশ্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে এবং আমরা সেই প্রতিটি খবরের গভীর বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হব।